এসো হে বৈশাখ এসো এসো। চুড়ি কিনতে হবে, তারপরে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খেতে হবে। বৃষ্টির মধ্যে ভিজে কি যে খুশি। যেখানে গান নেই মানুষ আসলে পাথর হয়ে যাবে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল। তখনও সিন্ডিকেট হতো, এখনো সিন্ডিকেট হয়। আমি কি ধোকা দিব অডিয়েন্সকে? তুমি পারছো না, যাও বাসায় যে রান্না করো। প্রেম প্রত্যাখ্যান করেছি, রিজেক্টেডও হয়েছি। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল পহেলা বৈশাখী স্পেশাল সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। চলুন তার সঙ্গে আলাপচারিতা শুরু করি। আপা, আপনাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বছরের প্রথম দিন আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমার বিশ্বাস আমাদের দর্শক যারা আছেন তারাও আপনাকে পেয়ে খুবই খুশি। আমারও খুব ভালো লাগছে তোর উপস্থাপনায়। এরকম বৈশাখের প্রথম দিনে, বাংলা নতুন বছরের প্রথম দিনে একটু কথা বলবো, আলাপ করব, ভালো লাগছে। বৈশাখের প্রথম দিনে কোন কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে? অনেক কিছু মনে পড়ে তো একসাথে। যেমন আগে কি করতাম, আগে পয়লা বৈশাখের প্রথম দিনে সেই রমনা বটমূলে যাব, বাংলা একাডেমি, মানে এটা অনেক আগের কথা। জি হ্যাঁ। তো ওখানে শাড়ি পরতে হবে, শাড়ি পরতে পারি না, কিভাবে পরবো, প্রিপারেশন, চুড়ি কিনতে হবে, তারপরে পান্তা ভাত ওই যে ইলিশ মাছ দিয়ে খেতে হবে। মানে এগুলো যে এই যে একটা আনন্দের যে রেশ, এই যে কথা বলছি আর আমি কিন্তু ওখানে চলে গেছি, কল্পনায় চলে গেছেন। কল্পনায়। তো এই তারপরে গান করা, হইচই করা, মানে এটা একটা যে বাংলা সংস্কৃতিকে নিয়ে যে নানান রকম আয়োজন, ওই বটমূলে আর বাংলা একাডেমি আর পুরো ইউনিভার্সিটি এরিয়া মিলে আর কি পুরো একাকার অবস্থা। কোথাও চুড়ি বিক্রি হচ্ছে, কোথাও কানের দুল, কোথাও হইচই, মুড়ি, তারপরে গান গাচ্ছি, হইচই করছি, কোথাও খাওয়া দাওয়া চলছে, কোথাও যাত্রাপালা, মানে বিশ্বাস কোথাও কর আমার নাগরদোলা, ভীষণ নাগরদোলায় উঠতাম। আল্লাহ, কত মজা। আপনার কি মনে আছে একদম প্রথম কত বছর বয়সে বা কোন ক্লাসে থাকতে আপনি এই উৎসবে শামিল হয়েছিলেন? আমি উৎসবে প্রথম যাই হলো যখন আমি ক্লাস 7-এ। আচ্ছা, হ্যাঁ, ক্লাস 7-এ পড়তাম তখন। কার সঙ্গে গিয়েছিলেন? আমরা নিজেরাই সবাই মিলে, মামা খালারা তখন কারো বিয়ে হয়নি, অনেকগুলো আমার তো খালা মামা, তো ওদের সাথে সবাই মিলে যেতাম, ফ্রেন্ডরাও থাকতো। মানে এটা একটা যে প্রিপারেশন আগে থেকে, কোন জামাটা পরবো, কি পরবো, শাড়ি পরতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্রথম শাড়ি পরলাম জীবনে প্রথম এরকম। তো শাড়ি পরার কি যে একটা, মানে কিভাবে পরবো, মানে সবচেয়ে হলো মজা। তারপরে তো এই তো হইচই শুরু হলো, সবার সঙ্গে দেখা হলে আর মানে যে একটা চিৎকার, অকারণ চিৎকার বলে না, উচ্ছ্বাস, ওটাকে আসলে চিৎকার বলে না, উচ্ছ্বাস, মানে দারুণ রকমের একটা খুশি। তো ওই খুশিটা আসলে কাউকে আসলে প্রকাশ করা যায় না, এটা নিজের উচ্ছ্বাসটা আরেকজন বুঝে নেয়। আপনি সর্বশেষ কবে এই উৎসবে শামিল হয়েছিলেন? আমি আসলে গিয়েছিলাম যখন ইন্টারমিডিয়েট পড়তাম, এটাই লাস্ট যাওয়া, এরপরে আর যাওয়া হয়নি। কিন্তু আপনার শিল্পী হিসেবে কখনো গাইতে বা অন্য কোনো? হ্যাঁ, গাইতাম তো, আমরা তো প্রোগ্রাম করতে যেতাম। তো ওই তো তখন আর কি গান গাইতে হতো বাংলা একাডেমিতে, অনুষ্ঠান হতো। আরেকটা জিনিস হতো, ওখানে কম্পিটিশন হতো নানান জায়গা থেকে, মানে পুরো 64 জেলার সব জায়গা থেকে সবাই আসতো, কে ফার্স্ট হবে, উইদিন রেজাল্ট। তো ওটা একটা মজা ছিল। আপনার মনে আছে কোনো রেজাল্টের কথা? হ্যাঁ, আমি যখন ফার্স্ট হয়ে গেলাম খ শাখায়। হ্যাঁ, কত সালে এটা? এটা হচ্ছে 78 সালে মনে হয়। আচ্ছা, তখন কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8-এ। আচ্ছা, ক্লাস 8-এ। হ্যাঁ, কোন গানটা করেছিলেন মনে আছে? একতারা তুই দেশের কথা বল রে এবার বল। আচ্ছা আচ্ছা। আর সামিনা সুমা ছিল ক শাখায়। তো খুবই অবাক যখন আমাদের নাম অ্যানাউন্সমেন্ট করছে, আমি তো মানে বুঝি নাই যে হব। তো ওটা একটা আনন্দ ছিল। কি পুরস্কার পেয়েছিলেন তখন? ওখানে তখন আমাদেরকে একটা সার্টিফিকেট দিল,
তারপরে একটা মেডেল দিল, এগুলোই ছিল। জি। আর কিছু বই। একতারা তুই দেশের কথা বল রে, এবার বল। বৈশাখের দিন এবং একতারার দিন আজকে বলা যায়, হ্যাঁ সারা দেশে একতারা বাজছে। আমরা কি এই গানটা একটু করে শুনতে পারি? হ্যাঁ। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল। অনবদ্য অনবদ্য। তখনকার উৎসবের সাথে এখনকার উৎসবের কি পার্থক্য খুঁজে পান? এখনকার উৎসবটা তো আসলে খুবই একক হয়ে গেছে। কোনো চারিদিকে যে গানের রব, হইচই, জি হ্যাঁ, কোথাও বাঁশির সুর, কোথাও একতারা বাজছে, মানুষের ভিতরে যে প্রাণবন্ততা ছিল জি এটা এখন নাই। মানে জি। করতে হবে, শাড়িটা পরতে হবে, ফুলটা লাগাতে হবে, তারপরে ছেলেরা পাঞ্জাবি পরবে, মেলায় যায় রে গানটা গাইবে, জি হয়তো বাজছে। জি কিন্তু এই যে আমরা যে একটা প্রতিযোগিতা করতাম, যে একটা গান হবে, এই বিষয়গুলো কিন্তু এখন নাই। জি খুবই কঠিন জি কঠিন হয়ে গেছে। জি তারপরে যে আম, আমি আসলে কি বলবো, অনেক সময় বলা যায় যে সমালোচনাই হয়ে যায় এটা। জি। কিন্তু নাকি আসলে তারপর আপনি শিল্পী হিসেবে আমার মনে হয় বলা দরকার, কারণ সমালোচনা হলেও এটা আমরা যখন জানবো, শুনবো, এখান থেকে আমরা শুধরাতে পারবো। যেটা আমার কাছে মনে হয় যে জি। একটা সময়ের বিবর্তনে, একটা সময়ের শেষ করে আরেকটা সময়ে আমরা আসলে নতুনত্বকেই তো দেখি। তো সেই জায়গাটা থেকে যদি দেখি যে এখন র্যালি হয়, জি যে র্যালিটা হচ্ছে, কিন্তু ওটার ভিতরে আমি কোনো প্রাণ দেখি না। অনেক মারামারি কাটাকাটি হয়ে যায়। জি তা আগে তো এমন ছিল না। জি। সবাই সবার জন্য খুশি ছিল, বললাম না, জি প্রাণের উচ্ছ্বাস ছিল। তো সবাই গান গাচ্ছে, খুশি হচ্ছে। এখনকার খুশিটা কোথাও যেন একটু কমতি। না, কমতি না, এখনকার খুশিটা খুবই কৃত্রিম, জি আর বেশিক্ষণ থাকতে পারা যায় না। জি আগে তো সবাই মিলেই থাকতো, কারণ এখন তখন মোবাইলও ছিল না। জি। আসলে তখন ওই উৎসবে কিন্তু সবাই উৎসবকে নিয়ে বিজি। হ্যাঁ, কারণ কারো হাতে কোনো কিছু প্রযুক্তি কোনো নাই। ডিভাইস নাই, উৎসবটাই সে পুরোপুরি এনজয় করছে। Enjoy এখন এই করছে। উৎসবে গেলে হয়তো কেউ মোবাইল টিপছে, কেউ মেসেঞ্জার চেক হ্যাঁ। করছে, কেউ ফেসবুকে যেমন আমাদের রিপ্লাই দিচ্ছে। সত্যিকারের অর্থে দেখা যায় যে আমরা যখন, আমি কিছু কিছু দেখেছি, শুধু এই দেশেই না, জি। বাইরের দেশেও দেখি, অনেক সময় মানুষ আসলে কোনো একটা কিছু দেখছে, কথা বলছে, মোবাইলটা কিন্তু হাতে নিয়ে। ট্রু। আমি তাহলে কনসেন্ট্রেশন দিচ্ছি না তো, থাকছে কে না, কি হ্যাঁ। বলছে জি। শুনছিও তো না। হুম একটা ড্রামা দেখতে গেলাম, ড্রামার মধ্যে দেখি মোবাইল নিয়ে হুম তাকাচ্ছে, হ্যাঁ। মানে কি দেখে, মানে একটা কনসেন্ট্রেশন নাই। যা সে দেখছে হয়তো, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। না, হুম ও জানেও না, বলতে পারবে না একটা কি ডায়লগ ছিল, জি কি মিস করে গেল। হুম। বৈশাখীর যে উৎসব, এক সময় এটা মঙ্গল শোভাযাত্রা ছিল। গত বছরের আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছিল। এখন আবার বৈশাখী শোভাযাত্রা নামকরণ করা হয়েছে। এইভাবে নাম পরিবর্তন করার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় কি, এত নাম পরিবর্তন করে লাভ কি? আমার কাছে মনে হয় জি। যে যে বিষয়টাকে নিয়ে আসলে আমরা উৎসবে মেতে উঠব, জি নাম কি হলো সেটা কি বড় হয়ে দাঁড়ায়? না, উৎসবটাই তো বড় হওয়ার কথা। উৎসবটাই বড়। জি তো সেখানে আসলে কেউ যদি কি কারণে নাম পরিবর্তন হয় সেটা আমি বলতে পারবো না। জি তবে কোনো কিছু কিছু পরিবর্তনকে না পরিবর্তন করাই ভালো, এই আর কি। এরকম আরো কিছু উৎসব আছে যে উৎসবগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের সঙ্গে দাঁড়া করানো হয়, সেটা আপনি আসলে কিভাবে দেখেন? আমাদের বাংলাদেশের কালচারটা তো এই বাঙালিয়ানা একটা বিষয় আছে, না হলে বাংলা বছরকে আমরা সেলিব্রেট করব কেন? আমরা বাংলা বছরের যে এই উৎসবে মেতে উঠি, আমাদের ক্যালেন্ডারের যে প্রথম দিন, সেটাকে এত সুন্দর করে কেন আমন্ত্রণ জানাই আমরা, এসো হে বৈশাখ, এসো এসো, হ্যাঁ। কেন বলি? জি তো এটা তো একটা আমাদের কালচার। জি এই কালচারটাকে যখন আমরা ধর্মের সাথে মিলে ফেলি, অনেক বাধাগ্রস্ত তৈরি হয়। তো সেই বাধাগ্রস্ততায় কি আসলে
সবাই লাভবান হয়, সুখটুকু ওই যে বললাম প্রাণের উচ্ছ্বাস ভালোবাসা, সেটা তো আসলে একটু ব্যাহত হয় না? তো এই ব্যাহত করার কি দরকার? আমার কাছে মনে হয় যেখানে যেটা আছে সেখানে সেভাবেই থাকা ভালো। যেখানে গান নেই হুম। সেখানে তো আসলে মানুষ আসলে পাথর হয়ে যাবে। বৈশাখ নিয়ে অনেক অনেক গান আছে এবং আজকে বৈশাখের দিনে সারা দেশ জুড়ে বৈশাখের বিভিন্ন গান বাজছে। আপনি নিজেও বৈশাখ নিয়ে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। বৈশাখ নিয়ে আপনার সবচেয়ে পছন্দের গান কোনটা? ওই গানটার উপরে তো আসলে কোনো গান হবে না, এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো। এটা বললেই না কেমন জানি এসো এসো, মানে এই যে আমন্ত্রণ জানানোর। হ্যাঁ, সত্যি সত্যি সেদিন কিন্তু একটা বৃষ্টি হলে জি। আমরা কিন্তু খুব খুশি হয়ে যাই। আচ্ছা। বৃষ্টির মধ্যে আমার মনে পড়ছে, সরি অন্য কথায় চলে যাচ্ছি, এটা বলেন আসলে। অতীতে চলে যাচ্ছি। জি। একবার বৈশাখে আমাদের খুব রোদ, অনেক অনেক কড়া রোদ সকাল থেকে। আমরা সবাই ভাবছি একটু যদি বৃষ্টি হতো, কারণ হেঁটে যেতে হতো। আমি শাহবাগ থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে যেতাম। ওই হাঁটার মধ্যে যে কি আনন্দ। খুশি, হ্যাঁ, বিশ্বাস একটু হাঁটলেই আমার লোকেশন, আমি যেখানে যেতে চাচ্ছি, হ্যাঁ, উৎসব, একটু হাঁটলেই মানুষের সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে। আর না হাঁটলে দেখা যায় না তো। না। আর সবচেয়ে মজা হতো কি, আমি আরেকটা জিনিস বলিনি, সেটা হলো যে ওখানে অনেক নাটক হতো। একটু একটু করে সবাই দেখছে, এরকম করে দেখছে। তারপরে যে বায়োস্কোপ, হ্যাঁ, ওই জিনিসগুলা ছিল। তো যাত্রাপালা। যাত্রাপালা ওটা তো আছেই। এত রোদ, এখন আমরা যখন আইসক্রিম খাচ্ছি, জি। একটা আইসক্রিম আলা ওখানে দাঁড়ানো, আমরা আইসক্রিম খাচ্ছি, তো খুব গরম। আমরা বলছি একটু যদি বৃষ্টি হতো। বিশ্বাস কর, একটা সেকেন্ডের মধ্যে বৃষ্টিটা আসলো। আল্লাহ দিয়ে দিছে। মানে পুরো আমরা ভিজে গেলাম। মানে আর ওইরকম বয়সটাও তো আসলে তখন ছোট আমরা। জি। বৃষ্টির মধ্যে ভিজে কি যে খুশি, মানে ওই বৃষ্টিটা সবাই খুশি, অপূর্ব। মানে ওই ইউনিভার্সিটি এরিয়ায় ওই বৃষ্টিটা ভিজে যাওয়া, মানে এটা না একটা দারুণ দারুণ একটা অনুভূতি। মারাত্মক। হ্যাঁ, কথার ভিতরে এসো হে বৈশাখ এসো এক লাইন শুনিয়েছিলেন। এই এক লাইন শুনে তো পুরো গানটি শোনার একটা আগ্রহ তৈরি পুরা হয়ে গেল। গান তো গাইতে গেলে আসলে অনেকক্ষণ সময় লাগবে। একটু শোনাই, আর একটু শোনা, হ্যাঁ জি। তুইও গাইতে পারিস। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসুনি শ্বাস বায়ে, মোম সরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। অসাধারণ, কি অসাধারণ। যে ভালো লাগে না, দেখ গুজবাম মনে হচ্ছে হচ্ছে পুরো বৈশাখটা এখানে নেমে আসছে। একদম। মানে এটা গাইলি না কেমন একটা মায়া হৃদয়ে, মনে, শরীরে সব জায়গায় মিলে এটা হ্যাঁ আমাদের আসলে আত্মার সাথে মিশে গেছে গানটা। মিশে গেছে। এই ঐতিহ্য আমাদের আত্মার সাথে মিশে যাওয়া। একদম আত্মার সাথে মিশে তো যাওয়া একটা ঐতিহ্য। এটাকে আসলে সেভাবেই ভালোবাসতে হবে। আপা খুব সুন্দর করে গানটা গাইলেন। একজন শিল্পী হিসেবে আপনি কতটা তৃপ্ত? শিল্পীর তো তৃপ্তি কখনো হয় না। শিল্পীর মনে হয় যে ইস, আমি যদি এমন একটা গান পেতাম। জি। তো এমন গানটা আসলে কখনোই পাওয়া যায় না। জি। কোনো কিছুতেই আসলে কখনো মানুষের তৃপ্ত হয়ে গেলে মানুষের সেই বিষয়ের আকাঙ্ক্ষা চলে যায়। জি। তো আমার মনে হয় যে যতদিন বেঁচে আছি ওই আকাঙ্ক্ষাটা থাকাই মানেই আমি কিন্তু আসলে একটা পূর্ণতার দিকে যাচ্ছি। বাহ, খুব সুন্দর করে বললেন। তো আমি আসলে এই জার্নিতে এখনই বলতে পারছি না যে কতটা কি পেলাম বা পাইনি। কোনো আক্ষেপ আছে যে এই জিনিসটা আমার পেলে বা এই কাজটা হলে আমার আরো ভালো লাগতো? আক্ষেপও তো অনেক আছে। জি। আক্ষেপ থাকবে না? জি। কারণ যেখানে সঠিক মূল্যায়ন হয় কম, জি। সেখানে তো আক্ষেপ তৈরি হয়। জি। তো পরবর্তীতে আমি একটা জিনিস ভেবেছি যে আমার বাবার জন্য অনেক আক্ষেপ আমার আছে। জি। তো আমার বাবা খুব অভিমানী ছিল, জি। যার কারণে অনেক কষ্ট নিয়ে চলে গেছে। তো ওই জায়গাটা থেকে আমি আবার আক্ষেপ করি না, আমার কোনো আক্ষেপ নেই। জি। কারণ আমাকে যে সম্মান দিল না, জি। আমাকে যে ব্যবহার করছেন, আমি কিন্তু একটা
আজকের যুগে যদি বলি যে আসলে গানটা কি, গানটা তো একটা আমরা প্রোডাক্ট হিসাবে দেখছি, কারণ অনেকটা, অনেক কিছুর সঙ্গে মিলে ফেলেছি না হুম এখন। হুম মানুষ রিলস দেখে, তো ওই স্ক্রল করতে করতে আমার কিছু গান শুনলো, এটা হলো, আচ্ছা উনি কোথায়, হুম উনি কি এখন গান করে না, হুম উনি কি এটা করে না সেটা হুম করে হুম না। হুম। কিন্তু আসলে আমাদেরকে যে প্রপার ইউটিলাইজেশন যেটাকে বলে সেটা তো হচ্ছে না। জি তো সেখানে একটা আক্ষেপ তো আছে। জি তবে আক্ষেপ এই জন্য আমি আবার একই সাথে বলবো যে আক্ষেপ করব না এই কারণেই, কারণ যে আমাকে সত্যিকারের সুন্দর সম্মান দিয়ে ডাকতে পারছে না, জি। সেটা তার ব্যর্থতা। ব্যর্থতা। আপনার গাওয়া গানের সংখ্যা টোটাল কত হবে আপনার কি মনে আছে? হিসাব তো করিনি, তবে ছোটবেলা থেকে যত গান রেডিও, টেলিভিশন, স্টেজ, ক্যাসেট, সিডি, এখন অনলাইন, সব মিলিয়ে তো ৩,০০০ হবে। ৩,০০০ মতো হবে। হ্যাঁ। কিন্তু তুলনামূলক সিনেমায় আপনার গানের সংখ্যা খুবই কম। এবং আমার যেটা মনে আছে যে ২০০৭ সালে আপনি আহা সিনেমার লুকোচুরি লুকোচুরি গল্প গানটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর প্রায় ২ দশক কেটে গেছে। ওরকম একটা সাকসেসফুল একটা গান হওয়ার পরও সিনেমায় আপনার গানের সংখ্যা কম। আমি আসলে বারবারই বাবার কথা তুলছি। জি, যখন আমার বাবা বাংলাদেশের প্রথম যে জাতীয় পুরস্কার, সেটা কিন্তু আমার বাবা পেয়েছে। জি, দি রেইন ছবিতে। জি, আমি তো আজ ভুলে গেছি সবই। যখন আব্বা পুরস্কার পেল, আমরা ভাবলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে কিন্তু একটা ধাপ এগিয়ে যাওয়া। যাওয়া। তখন তাকে নিয়ে আরো বেশি কাজ হবে। হুম, কিন্তু স্যাড পার্ট হলো, তখন থেকে আমার বাবার গান বন্ধ হয়ে গেল। সিন্ডিকেট, তখনও সিন্ডিকেট হতো, জি। এখনো সিন্ডিকেট হয়। তার মানে আপনার বাবার সাথে এই জায়গাটাতে মনে হয় আপনার অনেকটা হ্যাঁ, মিলেই গেল। হ্যাঁ, মিলিয়ে গেল। কারণ পুরস্কার পাওয়ার পর যেখানে আপনার হয়তো কাজ আরো বেশি আরো হওয়ার কথা বেশি ছিল। হওয়ার কথা। এবং প্রত্যেকে বলে তোমার এত ফিল্মি গলা, হুম, তোমার তো ফিল্মের জন্যই তোমার কণ্ঠ। জি, তো তখন যখন দেখি যে আমাকে গান দিল, হুম, আবার সেই গানটা অন্যের কণ্ঠে চলে গেল, জি, তখন আমি ভাবি যে ওকে, নো প্রবলেম। যে আমাকে প্রপার ইউজ করতে পারোনি সেটা তোমার ব্যর্থতা। জি, যে আমাকে কাজে লাগাতে পারোনি, আমার মনে করো একটা গুণ আছে, আমার একটা কাজের প্রতি ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, আমি কাজটা ঠিকমতো করব। তো সেখানে তুমি যখন আমাকে কাজে লাগাতেই পারছো না, জি। সেটা তো আমার ব্যর্থতা না। এ যে আমাকে কাজটা করাচ্ছে না, সেটা তার ব্যর্থতা। শিল্পী হিসেবে তো কখনোই এসব নিয়ে কি অভিমান হয়? অভিমান তো হয়, ওই যে জি। বললাম না যে অভিমান করা ছেড়ে দিয়েছি। আমি দেখলাম যে অভিমান করে আজকের যুগে চলে না। বলছিলেন যেটা যে সিনেমায় আপনি হয়তো একটা গান গেয়ে এলেন, পরে শুনলেন যে আরেকজন গেয়েছে বা আরেকজনের কণ্ঠে সেটা সিনেমায় গেছে। ওই সময়টা আসলে কেমন লাগেছে? ছবির গানে যখন আমি ভয়েস দিয়ে আসলাম, সেটার শুটিংও করলো। জি। সিনেমাটার কথা কি বলবেন? কোন সিনেমার নাম? না, আচ্ছা, বলবো না। জি, তারপরে যখন দেখলাম অন্যজন গাচ্ছে জি। গানটা, অন্যের কণ্ঠে সিনেমা হলে হচ্ছে, হচ্ছে, হ্যাঁ। তখন আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে কি বলবো? এটা কি আমার লজ্জা নাকি যে এই কাজটা করেছে তার লজ্জা? এটা আসলে তো আপনি কি আপনার হাতে নেই জিনিসটা। হ্যাঁ, জি, তা এটা তো তার লজ্জা। জি, এখন আমার সাথে দেখা হলেও আমার দিকে তাকিয়ে কথা বলতে পারে না। অনেকেই আছে এরকম। জি, হয়। আর এখন তো ডিরেক্ট সিন্ডিকেট এটা হয়। অনেকেই বলেছে যে আমরা যারা বলে সিন্ডিকেট, তারা আসলে ভুল বলে। জি, আসলে ভুল বলি না। সব জায়গাতেই সিন্ডিকেট থাকে। তো এটাকে একসেপ্ট করে নেয়ার মধ্যেই ভালো না? জি, কারণ আমি তো আসলে এরকম লাফাতে পারবো না। আমি মনে করি যে আমি একটা কিছুর জন্য যোগ্য। জি। যে আমাকে ব্যবহার করছে না, আসলে সেটা তার দায়, দায়, তার ব্যর্থতা। দায়ভার, হুম, আমার না। জি, আমি ভালো কিছু দিতে চাই। আমাকে তুমি ইউজ করো। জি। করছো না সেটা তোমার ব্যাপার। এই সিন্ডিকেটের কথা বলছিলেন। এখন আপনি গানের মানুষ হিসেবে এখনকার যে গান হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের গান হয়, এইটা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? বা আপনার চোখে এখনকার গান কেমন? এখন আসলে ভাইরাল না হলে জি, সেই মানে অডিয়েন্সকেও আসলে নষ্ট করে দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। জি, আমরাই কিন্তু নষ্ট করছি অডিয়েন্সকে। তো একটা গান ভাইরাল করতে গিয়ে হুম, যে গান লিখছে, হুম, সেও আসলে নিজেকে বিক্রি করে দিচ্ছে। জি, যে গাইছে, হুম, সেও নিজেকে বিক্রি করে দিচ্ছে। তারপরে যে সুর করছে, সেও নিজেকে বিক্রি করে দিচ্ছে।
যে প্রডিউস করছে, জি যে বাজারে অনলাইনে ছাড়ছে, এটা তো একটা বিরাট একটা সার্কেল। জি তো প্রত্যেকেই আসলে আহ, একটা ভুল করছে। জি তো ভুলটাকে যখন মানুষ শুদ্ধভাবে, হুম হুম তখন অডিয়েন্স কি ভাববে যে এইটাই বোধহয় এটাই নিয়ম। এটাই নিয়ম। হুম এটা যে আসলে নিয়ম না, জি এরকম করে গান হয় না। বাজে কথা দিয়ে মানুষের একটা, কেন আগে কেন ছন্দ হতো, কেন ছন্দে গান করতে হবে, কেন হুম এই প্রশ্নটা আর কেন করে না? হুম কারণ মানুষ বেশি জানতে চায় না। জি আমাদের তো খুব গভীরে জানতে ইচ্ছা করে। জি আমি সবটাই জানতে চাই, এবং আমি অর্থ খুঁজি, আমি প্রেম খুঁজি, আমি গান গাই। আমার ভিতরে যদি প্রেম ভালোবাসার সেই বোধটা না তৈরি হয়, তাহলে আসলে আমি কি দিলাম? আমি কি ধোঁকা দিব অডিয়েন্সকে সব সময়? আমি একটা ধোঁকার মধ্যে রাখবো কেন? একটা এমন সিনেমা বানাবো কেন যে সিনেমার মধ্যে মানে নানান রকম শুধু অস্থিরতাই দেখব, কোনো সামাজিক পারিবারিক একটা মূল্যবোধের কোনো দৃশ্যই নাই। কেন থাকবে সেটা? একটা সিনেমা যদি ভালো হয়ে যায়, পরিবারকে নিয়ে দেখা যায়, তখন আমরা একটা সিনেমাকে নিয়ে বলছি কথা, কিন্তু সেটা নিয়ে আবার সামনে আগাচ্ছি না। তার মানে অডিয়েন্স তো নিতে চায়, অডিয়েন্স তো ভালো কিছু দেখতে চায়, হুম অডিয়েন্স ভালো গান শুনতে চায়। হুম আমাদেরকে প্রশ্ন করে আপনাদেরকে কেন দেখি না? এখন আমার কাছে কি এটার উত্তর আছে? না না না, সেটা তো আপনার কাছে উত্তর নেই, কারণ এটা আপনার হাতে নেই। এটা আমার হাতে নাই। এমন কোনো গানও গাইতে চাই না হুম যে গানের কোনো অর্থ নাই। আমি গাবো না, আমি গাই না। আমার একটা ঘটনা আছে, মানে একদম দারুণ একটা ঘটনা আছে, আমি বলেন না যদি শুনি। নাম বলতে পারবো না, আচ্ছা বলেন। কিন্তু আহ, আমাকে অনেক বড় একজন সুরকার ফোন করলো, আহ, বললো যে ফাহমিদা আসো, তুমি একটা সিনেমার গান শ্রুতিতে আচ্ছা, ডাকলো। কত সালে এটা? এটা শ্রুতিতে হলো 2005-এর দিকে। আচ্ছা 2005, হ্যাঁ 2005। তো আমি গেলাম, জি খুবই সুন্দর সুরটা। হুম তো বললো যে ওটা লিরিকটা, তো বললো যে লিরিকটা আসছে, তুমি একটু ওয়েট করো। হুম লিরিক আসলো, তো লিরিক দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। হুম আমি বললাম এটা কি গান? আমি খুবই মানে বিব্রত। বিব্রত, মানে কি আমি বলতে পারবো না। এবং এটা কিন্তু ঘটনাটা ঘটলো শ্রুতিতে। আমি মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম, বললো যে তুমি গাও, হুম তোমাকে গাইতে হবে। আমি রীতিমতো আমার বোবা হয়ে গেলাম, হুম বেরোলো না সাউন্ড। হুম সত্যি সত্যি কারণ এটা তো আপনি নিতে পারছেন না, আপনি মানসিকভাবে এটার জন্য প্রস্তুত মানসিকভাবে না। প্রস্তুত না। তখন আমাকে বলল যে 2বার ট্রাই করলাম, দেখি আমার কোনো আওয়াজ বেরোচ্ছে না। এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। হুম বলে, এটা কি হতে পারে নাকি? আমি সত্যি হচ্ছে না। আর আপনি ভিতর থেকে যদি ফিল না করেন হ্যাঁ সেটা তো আসবে না আসলে। হ্যাঁ, এত মিষ্টি একটা সুর, এই হুম সুরের সাথে এত বাজে গান, হুম এত বাজে কথা। হুম তো তারপরে আমি পারলাম না, তখন আমি বললাম যে ভিতরে যে বললাম যে আমি পারছি না, লিরিকটা কি চেঞ্জ করা যায়? হুম তখন বললো যে তুমি পারছো না। খুবই উনি রুডভাবে বলেছিল কথাটা, হুম তুমি পারছো না, দেখো এখন এমন একজন বিখ্যাত শিল্পী এসে গানটা করে যাবে, হুম। তুমি পারছো না, যাও বাসায় যে রান্না করো। তারপর আরেকজন এসে গানটা গেয়ে আসলো। আমি তার নাম বলতে পারছি না। জি তো আমি আমি শ্রুতি থেকে লালমাটিয়ায় হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে চলে আসলাম। কাঁদতে কাঁদতে একদম আমি পুরো রাস্তা জুড়ে খুবই কেঁদেছি যে আমাকে তো চাইলে উনি এত ভালো সুর করেন, উনি হুম এত, একটা সুন্দর কথা আর একটা মায়াময় একটা কথার একটা গান দিতে হ্যাঁ পারতেন। আমাকে একটা, কারণ কি তখন সিনেমাতে এমন এমন গান হতো না, হুম কিছু হচ্ছে নায়ক নায়িকার গান, কিছু হচ্ছে আইটেম সং। জি মানে আইটেম তখন তো বলতো ক্যাবারেট সং, 2005-এও পর্যন্ত আইটেম বলতো না, ক্যাবারেট সং। হুম তো তারপরে একটা থাকে না গানের এক একটা, তো সে আমাকে ওই গানটা, সুরটা এত সুন্দর, জি তো দিতেই পারতো, কিন্তু উনি কেন এটা করলো? তো হ্যাঁ, এম, মানে আমি কান আমি কাঁদতে কাঁদতে যখন বাসায় এসে পৌঁছালাম, তা আম্মা কখনো জিজ্ঞেস করে না
যে কি তুমি কি করলা, তো কি ঘটেছে? হ্যাঁ কি কখনো হয়েছে জিজ্ঞেস তোমার? করে না। তো আম্মা আমার চোখ এত ফোলা দেখে বলল যে কি হলো, তখন আমি আম্মাকে বললাম। আম্মা বলল কি, আম্মা বলল যে তুমি যে গানটা গাওনি, হুম। তুমি তোমার সম্মানটা রেখেছো, তোমার বাবার সম্মান রেখেছো, আমার সম্মান রেখেছো। আইটেম গানের কথা বলছিলেন, এটা এই চলনটা এখনো আছে। এখন আমার মনে হয় একটু জোরালোই, যে আমাদের প্রায় প্রত্যেকটা সিনেমাতে আইটেম গান থাকে, এবং আপনি গানের কথা 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 নিয়ে বলছিলেন। তো এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আইটেম গান দিয়ে তো আসলে সমাজের প্রত্যেকটা কাজেরই, যেমন আমাদের যেটা সংস্কৃতি, জি আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে পৃথিবীর কাছে। জি তো সেখানে যদি আইটেম সং যদি জাতীয় পুরস্কার পেয়ে যায়, যা আগেকার দিনে কিন্তু জাতীয় পুরস্কার কখনো আইটেম সংকে দিত না। হ্যাঁ, জি কখনো দিত না। আমি আমি তো দেখেছি, আমাদের বাসায় অনেক মিটিং হতো, জি আমি দেখেছি যে আইটেম সঙ্গে কখনো জাতীয় পুরস্কার দেয়া যায় না, আমি এটাই শুনেছি। জি তো এখন তো আইটেম সং ভাইরাল, সেই ওটাকে বলে যে জনপ্রিয়তা পায়। হুম জনপ্রিয়তা মানেই হচ্ছে তখন সেই সেই গানের উপরেই পুরস্কার দিবে। জি কিন্তু এটা আসলে ভুল। একটা সমাজ গঠনে গান বিশাল ভূমিকা রাখে। সেই সেই ভূমিকায় যদি আমরা একটু মনোনিবেশ করি, জি তবে অবশ্যই একটা ভালো গানকেই আহ, পুরস্কার দিতে হবে। হোক সেটা কম পরিচিত, জি হোক সেটা মানুষের কাছে অতটা না যাক, জি দিতে হবে সেটাই। সেটাই তো করতে হবে। স্কুলে পড়াশোনা করলে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে কেন একটা ছেলে ফার্স্ট বা একটা মেয়ে ফার্স্ট হয়, আর একটা ছেলে লাস্ট হয় কেন? কারণ সে ওইভাবে ওই চর্চা, ওই অভ্যাস, অভ্যস্ততা, ওই ডেডিকেশন দিয়ে সে সামনে আসে। এই এক্স্যাক্টলি। জি তো ডেডিকেশন, অভিজ্ঞতা, জি সব কিছুর তো প্রয়োজন আছে। জি যেমন আমি যেহেতু আমি মানে ফিলসফিতে পড়াশোনা করেছি, তো সক্রেটিসের অনেক অনুসারী ছিল। জি তার যে ছাত্ররা, তাদের মধ্যে প্লেটোর কথা বলতে পারি। আরেকটা ছাত্র ছিল, সে কিন্তু পড়াশোনা করতো না। জি তো প্লেটো সক্রেটিসকে মনের ভেতরে ধারণ করে তার সেই মতবাদগুলোকে সে ধারণ করত। তারপরে সে সেই কাগজগুলোকে জোড়াতালি লাগিয়েছিল প্লেটো। কিন্তু আরেকটা যে ছাত্র ছিল, সে শুধু বলতো কি আমি আপনার অনুসারী। আচ্ছা। তো অনুসারী হিসেবে তুমি বক্তৃতা দিতে গিয়েছো এক জায়গায়, কিন্তু সে কি বলতে চায় হুম। বক্তব্যে সে সেটাই ঠিক মতো বলতে পারছে না, তাহলে তো সেই অনুসারী হয়তো লাভ নেই। লাভ নেই। হুম তো সেই জন্য আমি বলছি যে বিষয়টা হলো যে তখন সক্রেটিস বলল প্লেটো আমার ছাত্র, হুম তাকে বলে নাই ছাত্র। কারণ যে আসলে বিষয়টাকে বুঝবে এবং ধারণ সেই করবে, ধারণ করবে, লালন করবে। হ্যাঁ লালন করবে, সেটাই তো হবে। জি। তো অভিজ্ঞতার দরকার আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম। তো অভিজ্ঞতা ছাড়া একটা মানুষ ভালো সিনেমা বানাবে কি করে, একটা ভালো গান গাইবে কি করে, একটা ভালো গান লিখবে কি করে? যখন সে ভিতর থেকে গানটা গায়, জি তখন সেই গানটা মানুষের কাছে যায়। হয়তো সেটা ভাইরাল হয়নি, কিন্তু মানুষ কিন্তু সেটাকে সেই হৃদয়ে গানটাই রেখেছে। শুনে এবং সেই গানটাকে নিয়ে ঘরে ফিরে, যেই গানটা মানুষের হৃদয়ের কথা বলে, জি। নট আইটেম সং। এরকম গানের কথা যখন আসে, যখন আপনার চেহারাটা ভাসে, তখন কিন্তু একটা গানের কথা মনে পড়ে, সেটা হচ্ছে লুকোচুরি লুকোচুরি গল্প। প্রায় 2 দশক হয়ে গেছে গানটার বয়স। মাই গড। মানুষ মনের মধ্যে রেখে গানটাকে আসলে ফেরি করে। তো আমারও ভীষণ পছন্দের একটা গান এটা। তো আমরা কি আজকে একটু শুনতে পারি গানটা? হ্যাঁ অবশ্যই, এটা তো আমার আসলে মানে দারুণ একটা গান, লুকোচুরি গল্প। তো গানটার জন্য আমি আসলে সবসময় এনামুল করিম নির্ঝরকে ধন্যবাদ দিতে চাই, এবং দেবজ্যোতি মিশ্র তাকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা গান দিয়েছিল। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। খুবই সুন্দর, খুবই সুন্দর। ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটি করেন? আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে আমি আবার একটা সকাল দেখি।
তারপরে ভাবি যে আজকে কি করব। ও আমার যেটা হয়, আমি লিখি তো, জি আমার না হঠাৎ করে মনের ভেতরে একটা যে কোনো একটা শব্দ আসে, জি একটা কথা আসে যে জীবনের এই আয়োজনগুলো কেমন হবে। তো হঠাৎ করে এক একটা থিওরির মতো আসে, তো সেটা আমি লিখে ফেলি। তারপরে আমার খুব প্রিয় সময় হচ্ছে আমার ১ কাপ চা জি আর যা নাস্তা খাই, সেটা নিয়ে আমি আমার ডিরেক্ট জানলা দিয়ে আকাশ দেখা যায়। হুম। তো ওটা হচ্ছে আমার প্রিয় সময়। আমি অনেকক্ষণ বসে থাকি, হ্যাঁ অনেকক্ষণ ভাবি। আমি এমন না যে কোনো কিছু নিয়ে আসলে একটা বিষয় নিয়ে ভাবছি, নানান বিষয় নিয়ে ভাবি। জি ভেবে টেবে তারপরে চাটা খাই, নাস্তাটা খাই, তারপরে ধীরে ধীরে বাস্তবে ফিরে যাই। সত্যি কথা কি, যার যত কল্পনা শক্তি বেশি, জি সে কিন্তু তত বাস্তবতায় আহ, চলতে পারে। এবং আমি সে এটা তত বিশ্বাস বেশি করি। সুখীও তত বেশি ভেতর থেকে। সুখটা ভেতরে থাকে, দুঃখটাকে জয় করতে পারে, দুঃখটাকে জয় করতে পারে। সংগ্রাম করতে পারে। কোন কাজটি করতে ভালো লাগে না কিন্তু তারপরে করতে হয়? কিছু বিষয় আছে আমার মন একেবারেই চায় না জি অনেক কিছু করতে। আমাকে অনেক কিছু দিলেও আমি করব না, এটা আমার হয়। জি আহ, নানান রকম বিষয় আছে, সেটা হতে পারে আহ, মানে অনেক সময় অনুরোধে পড়ে হয়তো করতে হয়। অনুরোধে পড়ে করতে হয়। তবে ইদানিং আমি ঠিক করেছি যে আমি অনেক কিছুই করব না। আমি আমাকে একটু সময় দেব, একটু ভালোবাসবো। জি কারণ মানুষের জন্য মানে অনেক অনুরোধ আছে যেগুলো না আসলে ঠিক না। জি সেই কাজগুলো করার পরে আমার ভেতরে অস্থিরতা তৈরি হয় যে আচ্ছা আমি এটা কেন করলাম, আমাকে তো যথার্থভাবে কাজটাকে করালো না, সম্মান দিল না, ঠিক মতো কিছু হলো না, কিছু তৈরি হলো না, জি এটা কেন করলাম মানুষের মন রক্ষার্থে? কিন্তু সেটা তো আসলে আমি করেছি কাজটা, মানুষ কিন্তু দায়টা আমার। দেখবে, হুম হুম মানুষ কিন্তু দেখবে ফাহমিদা কাজটা করলো, জি কিন্তু আমি কি পরিপ্রেক্ষিতে করলাম, কেন করলাম, সেটা তো মানুষ দেখতে দেখবেন না, যাবে হ্যাঁ। না। আপনার জীবনে এমন কোনো ভুল আছে যেটা আপনি পরে সংশোধন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, এখন আক্ষেপ হয়, মন খারাপ হয়? হ্যাঁ, অনেক অনেক এরকম ভুল আছে। বলেন না একটা এরকম। ভুলগুলো ভুল হবে, আবার নতুন করে গড়ে ওঠে সেই রাত। ভুল যদি না হতো আজকে আমি অনেক কিছুই করতে পারতাম না। আপনার জীবন নিয়ে যদি সিনেমা বানানো হয়, আপনি আপনার জীবনের কোন অধ্যায়টা বাদ দিতে চাবেন? না না, আমি কোনোটাই বাদ দিতে চাইবো না। পুরোটাই রাখবেন? হ্যাঁ, কারণ আমার অনেক সংগ্রাম আছে, জি অনেক স্ট্রাগল আছে, আমি এখনো স্ট্রাগল করি। তো আমি কোনোটা বাদ দিতে পারবো না, তো কারণ প্রতিটা ঘটনাই তো সত্য, সত্য এবং জীবনেরই অংশ। জীবনেরই অংশ। তো আমি কোনটা বাদ দিব? জি আমি একটাকে বাদ দিলে তো আমার নিজের সাথে ধোঁকাবাজি হবে, আমি একদম তো ঠিক। ধোঁকা দিতে পারি না। 100 বছর পর মানুষ কোন গুণটির জন্য আপনাকে মনে রাখবে? যারা মনে রাখার তারা এখনো মনে রাখে, জি হয়তো আমার চলে যাবার পরেও মনে রাখবে। আর যারা মনে রাখবে না, সেটা তো আসলে মনে রাখার কথা বলছিলেন, মনে কি পড়ে না আপনার খুবই বিখ্যাত একটি গান। কোন কথাটা মনে হলে আপনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন? আমি যদি কিছু জিনিস এর সাথে আবার নতুন করে ভাবতে পারতাম, ভুলগুলো জি শুধরাতে পারতাম, তখন আবেগপ্রবণ হয়ে যায়। এবং আম, দুঃখ তো সবসময় একসাথে চলে, জি সুখ কিন্তু প্রজাপতির মতো ফিরে ফিরে আসে। সুখের স্মৃতি কিন্তু আসলে নস্টালজিক করে। জি তো ওই সুখগুলো আমাকে আবার নতুন করে অনুপ্রাণিত করে কাজ করবার জন্য, সংগ্রামটা করবার জন্য। কারণ সংগ্রামে যে সংগ্রামে সুখ থাকে না, জি সেই সংগ্রামে জয়ী হওয়া যায় না। আপনি কখন খুব দুঃখ পান? যে কোনো মানুষ যখন আঘাত করে, জি আঘাত করে কথা বলে, মানুষকে ভালোবাসা দিতে কার্পণ্য বোধ করে, আমার খুব কষ্ট হয়। আর কখন আনন্দ পান? আনন্দ পাই যখন সবাই মিলে কষ্ট করছি, কিন্তু তার মধ্যেও না একটা ভালোবাসা আছে, একটা অনুপ্রেরণা আছে, একটা মানে কি নিজেকে নিয়োজিত করবার জি। বিষয় আছে, ওইটা তখন আমাকে আনন্দ দেয়। কান্না করেন? আমার কান্না খুব কম হয়, জি মানে যখন আমি খুব কাঁদি আমার তখন মানে কান্নাটা আসে, তখন আমি বুঝতে পারি যে মানে আমার যে কষ্টটা জি
কোন জায়গায় চলে গেছে, কারণ আমার না কান্নার খুব একটা জোরে একটা শব্দ হয়, আচ্ছা। তারপরে থেমে যায়, আমি কাঁদতে পারি না। এটা কিন্তু আমার প্রশ্নটা মানে করলি যে আমি ভাবছি হুম। আমার কেন এরকম ভাবে কান্না হয়। কখন হাসেন? আমি তো সবসময় হাসি, হাসি। আমার হাসতে ভালো লাগে, কারণ হাসি এমন একটা বিষয় যেটা মানুষকে খুব ইতিবাচক করে। জি। আমি বিশ্বাস করি আমার যত কষ্ট হোক আমি খুব কষ্টের মধ্যে নিজেকে সামলে নিতে পারি। এটা আমার আমার কিন্তু এটা আমি মনে করি, জানি না এটা গুণ কি না, কিন্তু আমি খুব সামলে নিতে পারি নিজেকে। কেউ যদি আপনার সামনে মিথ্যা বলে তখন কি করেন? হাসি। আপনি নিজেকে কখনো মিথ্যা বলেন? কিছু কিছু সময় বলি, যেমন কাউকে মানে কারো মনে খুব কষ্ট, জি। তখন আমাকে মিথ্যা বলতে হয়। বাচ্চাদেরকে, যেমন বাচ্চারা অনেক সময় কথা শুনে তখন একটু মিথ্যা বলতে হয় না, সেরকম মিথ্যা বলা হয়। এমন যে কোনো মিথ্যা আছে যেটা বলার পর খুব অনুশোচনা হয়েছে যে ইস, এই মিথ্যাটা না বললেও হতো? সেটা তো আসলে অপরাধ। জি। ওটা তো মিথ্যার কিন্তু মিষ্টি মিথ্যাও আছে। জি জি। যেমন আমি, এই তুই চা খাবি, হুম। আমার বাসায় কিন্তু চা পাতা নাই, এটা একটা মিষ্টি মিথ্যা, জি। এটা বলা যায়। জি। কিন্তু যে মিথ্যা মানুষের ক্ষতি করে জি। সে মিথ্যা কি বলা উচিত? না। এটা নীতি বিরুদ্ধ, জি। তাই সেই কাজ তো করি না। তো সত্য মিথ্যাটা এমন একটা একটার সাথে একটা জড়িত না, সবসময় যে সত্যই বলতে হবে, জি। সবসময় যে মিথ্যাই বলতে হবে এমন কোনো কথা আসলে নেই। একটা ব্যালেন্স দরকার। একটা ব্যালেন্স দরকার, মানে কখনো কখনো নীরব থাকাও ভালো। ভালো। নীরবতার অনেক শক্তি। ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে। ইচ্ছের বাতাসে মেঘলা দিন আসলে কি করেন? ইচ্ছেরি বাতাসে মেঘেলা দিন আসে, উতলা এই আমি, কার কি যায় আসে, জলে কি হারাবে, বর্ষায় উরুরু মন, তুমি কি হাত বাড়াবে। ওই যে খুব সুন্দর। ভালোবেসে দিনে রাতে কার কথা ভাবেন? এই গানটার সাথে মানে মানুষের সম্পর্কটাকে দেখি। আমি যখন এই গানটা গাই, আমি 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 ফিল করেছিলাম যে তোমায় ছাড়া এই যে আমি খুব কি ভালো আছি, অল্প সময় থাকি বেঁচে তোমার কাছাকাছি, ভালোবেসে মরি, ভালোবেসে মরি। তো এই যে এই জায়গাগুলো যখন বলেছি না, আমি গেয়েছিলাম গানটা, তখন আমি ফিল করেছি যে আসলেই তো মানুষের কিন্তু ভালোবাসাটাই কিন্তু একটা সম্বল। এটাকে যখন মানুষ বড় করতে পারে, জি। এখানে দুঃখ আসবে, সুখ আসবে, সংগ্রাম আসবে, কষ্ট আসবে, রাগ হবে, জি। কিন্তু ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। ভালোবাসা নিয়ে বললেন, একদম অনেক কিছুই বলে ফেললেন। হ্যাঁ, আরো যদি স্পেসিফিক বলি, ভালোবাসা মানে কি আপনার কাছে? ভালোবাসার কোনো মানে নেই, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই। আর প্রেম? প্রেম সে কি জল রং ছবির মতোই, দেখতে কেমন তাকে বোঝার আগে দিয়েছিলাম বুঝি তাকে মন। আপনার বোন, ছোট বোন সামিনা চৌধুরী, উনিও দেশের নন্দিত একজন শিল্পী। আপনাদের দুই বোনের ছোটবেলাটা কেমন ছিল? আমাদের ছোটবেলা দারুণ ছিল, মানে আমরা অনেক খেলতাম, অনেক গান গাইতাম। স্কুল থেকে যখন অগ্রণীতে পড়তাম, যখন আজিমপুর স্কুল তো, আর জি। এলিফেন্ট রোডে আমরা থাকি, ওই একটা রিক্সাওয়ালা আমাদেরকে নিতে আসতো। ও ও যখন নিয়ে আসতো আমরা সারাটা রাস্তায় গান গাইতে গাইতে আসতাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি আর সুমা, আমি ঘর মুছতাম, সুমা দাঁড়ায় পাহারা দিত। তারপরে আব্বা যখন আমাদেরকে নিয়ে গান নিয়ে বসতো, আমাদের ছোট মানে দুজনেরই পিঠাপিঠি তো, হুম। মানে আমাদের একজন আরেকজনের সাথে মানে একটা আমরা ছায়াসঙ্গী মতো ছিলাম। মানে আর একজন সামিনা চৌধুরী তো বাংলাদেশে আর হবে না, এই আর কি। দুই বোনের কখনো ঝগড়া হতো? আমাদের তো ঝগড়া করে আমরা অনেকদিন কথা বলিনি, কতদিন কথা বলেননি? অনেক দিন, কত বছর? অনেক বছর। কত? আহ, কত
15-16। 15-16 বছর। হ্যাঁ, এরকম। খারাপ লাগেনি যে কথা বলছেন না বোনের সাথে বা? না, কিন্তু ইনডাইরেক্ট কথা হতো, এই এটা করতে হবে, ওটা করতে হবে, হুম। এরকম ভাবে। পরে কথা বলা শুরু করলেন কিভাবে? পরে আস্তে আস্তে আফজাল ভাই একটা অনুষ্ঠান করেছিল। হুম। তো আমাদের এই মিলন ভাই আমাদেরকে নিয়ে আসছিল, তো নানি আসছিল, আম্মা আসছিল, সবাই। তারা বলছে যে আজকে কথা হয়ে যাক। তো তারপরে তারপর থেকে কথা বলি আর কি একটু। আপনারা দুজনই বললেন পিঠাপিঠি এবং দুজনই গানের জগতে একদম অনন্য উচ্চতায় গেছেন। কখনো কি নিজেদের মধ্যে প্রতিযোগিতা ভাব ছিল কিনা? আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আমি আর সামিনা যদি একসাথে গান করতে পারি বা জি। পারতাম বা এখনো পারি, জি। তাহলে আমরা অনেক অনেক সুন্দর গান করতে পারবো, অনেক ভ্যারাইটিস থাকবে। জি। কারণ আমাদের দুই বোনকে ভালোবাসে মানুষ, জি। অনেক গান শুনতে চায় মানুষ, অনেক একসাথে গান চায় আমাদের। হ্যাঁ, জি। কিন্তু যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে তারা আমাদেরকে ব্যবহার করে না। জি। তো আমি মনে করি সামিনা চৌধুরী একমাত্র আমার কম্পিটিটর। হুম। আর সামিনা চৌধুরীর মতো আহ, শিল্পীকে আমার দরকার পাশে। আপনি সামিনাকে 10-এ কত নাম্বার দিবেন? 10-10। নিজেকে কত দিবেন? নিজেকে কত দিব আমি সেটা জানি না, সেটা সামিনা দিতে পারবে। না, আপনি যদি বিচারক হন। আমি বিচারক হলে সামিনাকেই 10 দিব। আর আপনাকে? আমি আমাকে দিব 9। আপনি ওনাকে আগে এগিয়ে রাখছেন। হ্যাঁ। বোনের কথা বলছিলেন, এর বাইরে আপনার পছন্দের গায়ক গায়িকা কারা? অনেকের গান ভালো লাগে, কিন্তু পার্টিকুলারলি কারো নাম বলতে পারবো না। যে ভালো গান গায়, জি। ভালো কথার গান গায়, আমি সেই গানটাই শুনি, আচ্ছা। এটা বলতে পারি। কিন্তু আমার বাংলাদেশে আমার বাবার কণ্ঠ, শাহনাজ রহমতুল্লাহ আমার খুব প্রিয় শিল্পী। আমি সবসময়, শিল্পীর তো মৃত্যু হয় না, না, কখনোই না। তো আমি তাদের গান পছন্দ করি। অনেকেই বলে মিডিয়ায় বন্ধু হয় না। আপনি কি এই কথার সঙ্গে একমত? মিডিয়া বলে না, যে কোনো কর্মক্ষেত্রে একজন যে কাজ করে আমার কলিগ হয়, এটা ঠিক। ইন্ডাস্ট্রিতে একটা পরিবার তৈরি হয়, কিন্তু বন্ধু তৈরি হয় না। আমাদের সমাজের কোন বিষয়গুলো আপনাকে বেশি ভাবায়? মানুষ মানুষের প্রতি অবহেলা, অসম্মান, ভালোবাসাহীনতা, রুক্ষতা, ক্রোধ, হিংসা, লালসা, এগুলো আমাকে খুব কাঁদায়, খুব ভাবায়। কেন? আমার যেটুকু আছে, জি। আমি একটা মানুষ হিসাবে আমি কি আমার কাজটা করতে পারি না? কতটুকুই বা নিতে পারবো, কতটুকু বা নেয়ার আছে? আমার দেয়ার, মানুষ হিসাবে আমাকে কিন্তু আল্লাহ অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, আমি সেটা দিতেই পারি না। আমি শুধু চাই, জি। আমার শুধু ক্রোধ, আমার শুধু ইগো, আমার শুধু যন্ত্রণা, কে আমার চেয়ে এগিয়ে গেল, হুম। ওকে নামাবো কী করে? আমি শুধু ভাবি না ওর এই ভালো গুণটাকে নিয়ে আমি কি করতে পারি। এই হিসাবগুলো মিলে না বলেই আমার অনেক কষ্ট হয়। আমি যদি একটা এলাকায় থাকি, আমি সব দেখি। এলাকায় যখন মানুষ রাস্তায় কাগজগুলো ফেলতে ফেলতে যায়, এখানে ওটা ফেলে দিচ্ছে, ওটা ওখানে ফেলে দিচ্ছে, আমার খুব কষ্ট লাগে, ওটাও আমার কষ্ট লাগে। কেন মানুষ মানুষকে অকারণে মারবে? একটু ফাজলামি, হুম। ও ওখানে কেন দাঁড়ায় থাকলো, ওকে আমি মারবো, না। এ কি? কেন? একটা ভালো ব্যবহার করলে কি ক্ষতি? কি এমন হবে? আমি আমার আমার এগুলো প্রশ্ন হয় আসলে। আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? তো আমরা যদি একটু সবাই একটু সুন্দর হই, সঠিকভাবে চলি, ভালোবাসি। ভালোবাসা নাই আসলে, ভালোবাসা নাই বলেই সুন্দর হচ্ছে না কিছু। হিংসাটা একটু কমাই যদি, জি। আমি যা পারি না আমি সেটাই করতে চাই। আমার আমার ভুল যেটা, মানে মানে মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই ভাবি ওটা করে ফেলবে কেন, আমি পারবো। আমি পারি বা না পারি আমি দৌড়াতে চাই, তারপরেই তখন ফেলিওর হয়। হুম। তো যার যেখানে যেটুকু গুণ, সেটা নিয়ে যদি চলতো। শিল্পীদের অনেকে রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে এটা আমার জড়ান। ভালো লাগে না, এটা আমার ভালো লাগে না, সত্যি সত্যি। আপনাকে যদি কখনো প্রস্তাব দেওয়া হয়? আমি তো কখনো, আমি প্রস্তাব অনেক পেয়েছি জি। আগে, জি। আমি কখনোই যাইনি। আমি একটা শিল্পী, আমার যে সম্মানটা আছে শিল্পী হিসাবে, এই রাজনীতিতে যে, আমি কি আসলে জানি রাজনীতির কিছু? না। এটা কিন্তু এক একটা সেক্টর। আমি গান গাইতে পারি, জি।
আমি জানি গানের কি কি ভুল হচ্ছে না হচ্ছে, আমি ধরিয়ে দিতে পারবো, কিন্তু আমি তো রাজনীতিবিদ না, না। আমি রাজনীতির কিছু বুঝি না, আমি ওখানে যে কি করব, আমার কাজটা কি? আপনার কাছে জীবনের অর্থ কি? তোর নাম তো জীবন। হুম। জীবন হচ্ছে প্রতিদিনের নিত্যদিনের সুখ খোঁজা, দুঃখকে জয় করা, ভালো থাকার বিবেচনা করা, নিজের সাথে নিজের বোঝাপড়া করা এবং অল্পতে তুষ্ট থাকা। কবিতার মতো বলে গেলেন। বললাম আর কি। আপনার শত্রুকে? আমি আগে একরকম জানতাম, এখন আমি দেখি মানুষ কিন্তু নিজেই নিজের শত্রু। আমার মনই কিন্তু আমাকে বলে দেয় যে তুমি এই কাজটা করো, তখনই কিন্তু আমি আমার শত্রুতা আমি নিজের সাথে নিজে করছি। আমার এত শক্তি আছে, একটা মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানায় যে তার কিন্তু কেউ কিছু করতে পারবে না যদি সে নিজে সেই জায়গাটায় প্রলুব্ধ হয়ে না যায়। জনপ্রিয়তা কি একজন শিল্পীর মানদণ্ড নির্ণায়ক হতে পারে? না, জনপ্রিয়তা ওই যে তারা খসার মতো। জি। তারকা, এই জন্যই একটা শিল্পীকে তারকা বলা যায় না। একজন ভালো অভিনয় যে করে তাকে বলে অভিনেতা, জি। সেলিব্রিটি বলে না। সেলিব্রিটি কথাটা আলাদা, জি। আর একজন শিল্পী মানে আর্টিস্ট, এটা কিন্তু আলাদা ভ্যালু। জি। এই জন্য দেখা যায় যে একটা তারকা, অনেক তারকা একসাথে যাচ্ছে, জি। আর একটা আর্টিস্টের পথ একার। জি। এটা কিন্তু সেভাবেই দেখা হয় যে জনপ্রিয়তা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, কিন্তু একটা শিল্প চর্চা দিয়ে, একটা ধারাবাহিকতা দিয়ে জি। মানুষ কিন্তু মানুষের মনের ভিতর প্রবেশ করতে পারে। একটা শিল্পী শ্রোতার মনে প্রবেশ করতে পারে, কিন্তু একটা জনপ্রিয়তা মানুষের মনে বেশিক্ষণ থাকে না, ওটা একটা প্রোডাক্টের মতো হয়ে যায়। সুন্দর চেহারা হলে কি গান গাওয়াতে অ্যাডভান্টেজ এখন পাবে? তো ভিডিও তো, এখন মানুষ কনসেপ্টটা তো আসলে ভুল হয়ে গেছে। মানুষের মানুষ এখন সুন্দর চেহারা না দেখলে নিতে চায় না। আচ্ছা, শুধু গান কেন, যে কোনো বিষয়ে একটা সুন্দর মনের মানুষ বেশি প্রয়োজন। মানুষ আগে খুব সুন্দর তো না, মানুষের যখন মিষ্টি করে কথা বলে, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, ভালো অভিনয় করে, ভালো গান গায়, ভালো কথা বলে, শিক্ষক হয়, তখন চেহারাটা কি আর পরবর্তীতে থাকে? না, না, থাকে না। কাজটাই থাকে আসলে। কাজটাই থাকে। তো কাজের দিকে আমার মনে হয় নজর আন্দাজ করা দরকার। দেশের কোনো সংকটে বা সম্ভাবনার ক্ষেত্রে শিল্পীদের কি করণীয়? সংকটের সময়, আনন্দের সময়, কোনো কিছু অগ্রগতির সময়, সবসময় গান আছেই। নাহলে তো 1952 সালে গান হতো না। গান কিন্তু মানুষকে অনুপ্রাণিত করে যে কোনো বিষয়ে। ৭১-এ গান, একটা সংকটকালে বল, আনন্দের সময় বল, গান কিন্তু থাকবেই। কিন্তু শিল্পীদের মধ্যে সেই চেতনা কি এখনো কি বহমান, আপনি কি লক্ষ্য করেন? শুধু এইটুকু জায়গা দিয়ে তো চেতনার গল্পটা বলা যাবে না। জি। যার চেতনা আছে সে সবসময় ভালো কাজ করবে, ভালোটাই ভাববে, ভালোটা নিয়েই আগাবে। প্রতিবাদের গান হবেই, আনন্দের গান হবেই। এটা তো একটা সঙ্গীত, এমন একটা ভাষা, সঙ্গীত এমন একটা কার্যকারিতা, সঙ্গীত এমন একটা শিক্ষা, এটার তুলনা কিছু নাই। ছোটবেলায় যখন বাচ্চারা পড়াশোনা করে, তখন কিন্তু যেটা সুরে সুরে বলা হয় সেটাই কিন্তু তার মাথায় বেশি ঢুকে। পড়ে পড়ে যেটা হয় না, সেটা সুরে সুরে সেটা হয়ে যায়। সুর এতটাই শক্তিশালী, এত শক্তিশালী। তো সুতরাং আমার প্রতিবাদের ভাষা এটা হবেই। আপনার কি কখনো মনে হয় যে আপনার সঙ্গীত শিল্পী হওয়াটা ভুল ছিল? না, আমি তো ছোটবেলা থেকে সবাইকে বলতাম আমি শিল্পী হতে চাই। আমি তো জানতাম না যে শিল্পী হলে কি হয়, রোজগার করা যায় কিনা, কিন্তু আমার সবসময় মনে হতো আমি গান করবো। আমার গানে আমার প্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পোর্টালে, অনলাইনে, ডিজিটাল প্ল্যাটফর্মে এখন ট্রল এবং ভাইরালের যুগ চলছে। এটা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল। ব্যবসা আসলে এটা একটা বিজনেস। আমার খুবই বিরক্ত লাগে। এত ট্রল করার কি আছে? যেটা ট্রল হবে মানে, এবং নিউজও যেটা হয় মানে এমন এমন, মানে এমন এমন নিউজ, মানে ও একটা বোতলে পানি খেলো, এটা একটা ট্রল।
এটা একটা কথা। একজন কেউ কাউকে নিয়ে ট্রল করছে, তখনই সেটা নিউজ হচ্ছে। জি কেন সবসময় এরকম হতে হবে? কেন এত অস্থিরতা কিসের? আমি তো বুঝি না। মানুষ কিন্তু এটা নিয়ে হাসাহাসিও করে। তো এই ট্রল এখনকার কালচার, এটা হুম। খুবই বাজে একটা কালচার, যেটা আসলে স্টপ হওয়া উচিত। আমি মনে করি, আমি একজন মানুষ হিসাবে বললাম, হুম। মানে একজন ফেসবুকের দর্শক হিসাবে বললাম। অনেক সময় শপিং এ গেলে জিজ্ঞেস করা হয় আপনার ঈদের বাজেট কত, আপনার কি আশ্চর্য! জামাটার দাম কত, আপনার গাড়ির দাম কত। এই যে এই ব্যাপারগুলো আপনি শিল্পী হিসেবে আপনাকে নিশ্চয়ই খুবই কষ্ট আমাকে দেয়। কখনো কেউ এই ধরনের প্রশ্ন করে না, কারণ আমি অ্যালাউ করবো না। কিন্তু আপনি যখন দেখেন এগুলো অন্যদের এগুলো সাথে হাসি লাগে, জি ভীষণ হাস্যকর। এগুলো বলতে হবে কেন? হুম। এটা কি? এটা বলার মধ্যে কি আছে? কোন বড় দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছেন? আমার একবার ট্রেনে নেমে গিয়েছিলাম কত সালে, কোথায় এটা? ছোটবেলায়। আমরা দিনাজপুরে যাচ্ছিলাম ঈদ করতে নানার বাড়িতে, আব্বা আম্মা আমার খালা সবাই মিলে। জি। তো আমার তো একটু ছোটবেলা থেকেই না মুগ্ধতা। হুম। আমি ট্রেন দিয়ে যা দেখতাম, পাখি দেখা, nature, ফুল দেখা, প্রকৃতি হ্যাঁ, দেখা, জানলা প্রকৃতি দিয়ে। দেখা, পাথর, হুম। ওই যে পাথরগুলা, হুম। ওটা দেখতে দেখতে আমি না, ট্রেনটা থামলো, আমি নেমে গেলাম। তখন আপনার বয়স কত? আমার বয়স তখন মনে হয় 7 হবে। ওরে আল্লাহ। হুম। তো তারপরে তো সুমা জানে যে আমি নেমে গেছি। তারপরে ট্রেন ছেড়ে দিচ্ছে, তখন ও চিৎকার করতেছে। হুম। নুমা তো নিচে হুম। তারপরে অনেক দূর চলে যাচ্ছে, আমিও সিনেমার মতো দৌড়াচ্ছি, আমার খালারা দেখি আমাকে মানে এরম এরম করছে। তারপরে আস্তে করে আব্বা পরে ট্রেন ইয়ে করলো, থামালো। থামালো। আরেকবার হয়েছিল ৭১-এর যুদ্ধের সময়, সেটা তখন তো আমি অনেকই ছোট। তখন আমি, সবাই দৌড়াচ্ছে, আমরা তখন জিঞ্জিরায়, জি। জিঞ্জিরা থেকে মানে ঢাকার দিকে চলে আসছি। তো আম্মা সুমাকে কোলে নিয়ে হুম। আম্মা যাচ্ছিল, হঠাৎ আমার হাতটা ছেড়ে আমি নাই। ওরে, হুম। তারপরে তো আর খুঁজে পায় না, চিৎকার চিৎকার, নুমা 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 নুমা, চিৎকার পায় না। পরে আমার আম্মার কি বিশ্বাস যে আমার মেয়ে দাঁড়ায় আছে। তো অনেক ভিড়টা যখন সরে গেল, সবাই দৌড়াচ্ছে, তো হুম। তখন আমাকে দেখে যে আম্মা আমি দাঁড়িয়ে আছি। জীবনের এই পরিণত বয়সে এসে আপনাকে যদি কোনো একটা ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়, আপনি কোন ভুলটা শুধরাবেন? আমি কিছু অস্থির হয়ে কিছু ডিসিশন নিয়েছিলাম জি। জীবনে। জি। একটা সিদ্ধান্তের কথা বলতে হবে কিন্তু। না, এটা বলা যাবে না। আচ্ছা, ওকে। হ্যাঁ, বাট জীবন আমাকে যদি এই সুযোগটা দিত, জি। তাহলে হয়তো আমি শুধরাতাম। কিন্তু আসলে জীবন কখনো শুধরানোর সুযোগ দেয় না, জি। সুযোগ দেয় না। সেই জন্যই, কেন? হুম। কারণ আমরা নিখুঁত না। প্রথম প্রেমে পড়েছেন কখন? মানে আমি তো নায়কদের প্রেমে পড়তাম। 4 জনকে আমার প্রেমিক। কারা কারা? স্পার্টাকাস হুম। আমার অনেক পছন্দের। মানে আমি ওই সময় স্পার্টাকাস দেখে স্পার্টাকাসের প্রেমে পড়ে যাই। এরকমই হয় বোধহয় নায়ক। হুম। হ্যাঁ, নায়কের মতোই মানুষের তো কল্পনায় মানুষ নায়ককেই ভালোবাসে, হ্যাঁ। ভালোবাসে। তারপরে রাজা অশোক হুম। আমার খুবই পছন্দের, কারণ সে ওই সব, আসলে আমি খুব যুদ্ধই মানে যোদ্ধাদের পছন্দ করি মনে হয়। জি। রাজা অশোককে ভালো লাগে। ওনার যখন পড়লাম, ওনার প্রেমে পড়ে গেলাম। সক্রেটিস আমার শিক্ষক। হুম। সক্রেটিসের মতবাদ আমাকে মুগ্ধ করে বারবার, এবং আমি খুবই মুগ্ধ হয়ে যাই। আর মুহূর্তের কথা বলে রবীন্দ্রনাথ, আচ্ছা। আমার খুবই প্রিয়। এবং আরেকজন অ্যাড হয়েছেন, সেটা হলো কাজী নজরুল ইসলাম। ওনার যে এই যে উনি যে কোনো সময় কোনো জায়গায় থামতে পারে না, জি। উনি কখনো থামতে পারে না। চলমান, চলছে। চলমান, ওনার এই চলমান বিষয়টা আমি এখন ধারণ করি। জি। আগে তো অতটা পড়িনি, গানগুলো গাওয়ার সময় আমি নজরুলকে নিয়ে অনেক পড়েছি। জি। দেখলাম যে উনি কোথাও থামতে পারছেন না, এটা ওনার দোষ না। জি। তো সেই মানুষের জীবনটা এরকমই। তো এখন এই পরিণত সময়ে আমি নজরুলকে খুব ধারণ করি, ওনার প্রেমে। বাস্তব জীবনে কখন প্রথম প্রেমে পড়েছেন? বাস্তবে আসলে আমি নায়কের প্রেমেই পড়ি। সেই নায়ককে? সে নায়কটা যে বললাম, হুম। আহ, এই যে স্পার্টাকাসের যে নায়ক, ওটা কে ছিল আমার মনে নাই,
বাট যখন আমি দেখি ওটা আমার মনে হচ্ছে আমি এরকম একটা মানুষের জীবনে এরকম একটা মানুষকে চাই, এরকম একটা মানুষকে চাই। আপনার জীবন কতগুলো প্রেম প্রত্যাখ্যান করেছেন আপনি? প্রেম প্রেম প্রত্যাখ্যান করেছি, রিজেক্টেডও হয়েছি। সেটা বলেন তাহলে, রিজেক্টেড কিভাবে বলেন কাজ। মানে কি, যারা আমাকে পছন্দ করেছে, আমি যখন পছন্দ করে ফেলেছি জি। তখন তারা ভেবেছে এই মেয়েটা তো আসলে মাহমুদুর নবীর মেয়ে। ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। যখন কেউ ভয় পেয়ে যায় তখন তো সে স্পার্টাকাস হতে পারে না, না, বুঝিস না? স্পার্টাকাসের তো কোনো ভয় নাই, নাই। এবং স্পার্টাকাস খুব দয়ালু। স্পার্টাকাস মানে প্রেমিক হতে হলে আসলে সাহসী হতে হবে, ভয় না পেলে না, সাহসী মানুষ পছন্দ করি আমি। আমি কোনো ভীতু একটা মানুষ আমার পছন্দ না। জি। যার ভিতরে সাহস নাই সে আমার সামনে দাঁড়াতে পারে না, ছোটবেলা থেকে এরকম আমি। আপনি নিজেও অনেক সাহসী একজন নারী। আমি অনেক সাহসী। মৃত্যু নিয়ে ভাবেন? সবসময় ভাবি। কি ভাবেন? আমি ভাবি যে আমাকে শুদ্ধতার মধ্যে দিয়ে, শুধরে নেয়ার মধ্যে দিয়ে আমাকে চলে যেতে হবে। জি। কারণ আমি নিখুঁত না, একমাত্র আল্লাহ নিখুঁত। আল্লাহ চায় তার বান্দারা শুধরে নেক নিজেকে, জি। সন্তুষ্টির জীবন পছন্দ করে। তো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজ করতে চাই যেটাতে আমার মৃত্যুর পরে আমাকে যেন আল্লাহ বেহেশতে জায়গা দেয়। আপনাকে ধন্যবাদ আমাদের সিটিজেন জার্নালে আসার জন্য, আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এবং আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। অনেক ধন্যবাদ আমাকে এখানে সিটিজেন জার্নালে আমন্ত্রণ জানানোর জন্য। আর অনেক প্রশ্ন করলি, আমি জানি না কি উত্তর দিলাম। আর দর্শক শ্রোতা জন্য যেটা বলতে চাই, জীবনটা অনেক ছোট, আবার জীবনটা অনেক বিশাল। অনেক কিছু শেখবার আছে, অনেক কিছু দেবার আছে। নিজেকে যদি সাহসী করতে পারেন জীবনটা সুন্দর হবে। একজন সাহসী মানুষ অনেক প্রত্যয়ে অনেক দূর, বহু দূর হাঁটতে পারে। আর একজন শিল্পী হিসাবে আমার তো আপনাদের ভালোবাসাটাই দরকার। ভালোবাসবেন, আমরাও আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে চাই। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের, দেশটা আমাদের। দর্শক, শ্রদ্ধেয় ফাহমিদা নবী আপার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। কি গান শোনাবো ওকে? আসবে বলে ওই যে দেখো মেঘের আধারে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে তারে। মেঘের মতন হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না?